লালমোহনবাসী স্বাধীন দেশের বাতাস বিশ্বাস দিতে কেমন লাগে? আপনারা যারা ৭১-এর পরে জন্ম নিয়েছেন তাদের প্রতি বলি যে এই বাতাস আমরা ১৬ই ডিসেম্বরে নিয়েছিলাম, আবার আপনারা এই এখন ৬ই আগস্টের পর থেকে নিচ্ছেন। আজকের এই সভার পৌর বিএনপি লালমোহন দ্বারা আয়োজিত এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের মুক্তিযুদ্ধের কান্ডারি, যার সম্বন্ধে সাদেক বলে গেল, সাদেক বলার পর আর কিছু বলা থাকে না, কিন্তু এমন একটা মানুষ আপনারা পেয়েছেন যাকে আমরা কোনদিন ঘরে বসে থাকতে পারি না। উনি বলেছেন তোমার সাথে আমার সাথে তোমরা লালমোহন যাবে। ৬ বছর পর উনি দেশে ফিরে এসেছেন, উনার মাটিতে, উনার জন্মভূমিতে, উনার দেশে, উনার আসল দেশ লালমোহন। সেই লালমোহনে আজকে আপনাদের সাথে কথা বলতে পেরে গর্বিত বোধ করছি। ধন্যবাদ মেজর হামিদুদ্দিন আহমেদ বীর বিক্রম আপনাকে। বন্ধুরা, বুকে অনেক দুঃখ, অনেক কষ্ট। আমাদের এই যুদ্ধ ৫৩ বছরের যুদ্ধ, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ একটা অভিশপ্ত দল, আওয়ামী লীগ একটি চোরের দল, আওয়ামী লীগ একটি ডাকাতদের দল, আওয়ামী লীগ একটি খুনিদের দল, আওয়ামী লীগ একটি বিশ্বাসঘাতকদের দল। স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের তারা জেলে ফেলে দিয়ে মুক্তিযুদ্ধের যত কৃতিত্ব সব তারা ব্যবহার করে শেষ দিন পর্যন্ত ৬ই আগস্ট পর্যন্ত তারা চালিয়েছে। তারা ভণ্ড মুক্তিযোদ্ধা। বিশ্বাস করেন ৮ মাস যুদ্ধ করেছি, ১ মাস আমার বড় ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, তারপর আমি যুদ্ধ করতে পারি নাই। ৮ মাসে কোন একটা আওয়ামী লীগেরকে অস্ত্র হাতে যুদ্ধ করতে দেখি নাই। আসম আব্দুল রব আওয়ামী লীগের নেতা, উনি বলেছেন যদি একজনকে অস্ত্র হাতে যুদ্ধ করে ৭১ প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। কাজেই এরা হলো মিথ্যাবাদীর দল। এখন আমরা ১৬ বছর ধরে আমাদের লালমোহনের লোক, খোলার লোক, সারা বাংলাদেশে বিএনপি যারা করেন তারা ঘর ছাড়া, তারা ঢাকায় রিক্সা চালায়, স্কুটার চালায়, সিএনজি চালায়। আজকে তারা মুক্ত। আজকে এই দেশ আমরা ফিরে পেয়েছি। এই দেশ কি আমরা আর কোনদিনও তাদের হাতে কারো হাতে খুলে দেব? গতবার তারা ২১ বছর ছিল, এবার ১০০ বছর, ১০০০ বছরেও তারা কোনদিন ফিরে আসতে পারবে না। আমি আমার বক্তব্য শর্ট করব। বৈষম্য বিরোধী ছাত্রদের যাদের সাহসে এই দেশ আবার স্বাধীন হয়েছে, তাদের সাথে আমাদের ছাত্র দল, আমাদের যুব দল সবাই তাদের সাথে অংশগ্রহণ করেছে। আজকে শহীদ আবু সাইদ যে সাহস দেখিয়েছে, আমরা আলোচনা করতাম যে যৌবনদের মধ্যে, যুবকদের মধ্যে কি সাহস নাই? সে বুক পেতে গুলি খেয়ে দেখে দিয়ে গেছে যে না, খালি ৭১ না, ২০২৪-এও বাংলাদেশকে রক্ষা করবার জন্য আবু সাইদরা আছে। সামনের দিনে আমরা এই দেশকে, আমাদের তো যাওয়ার সময় চলে এসছে, আপনারা যারা এই জনস্রোত, আপনারা এই দেশটাকে আপনারা দেখে রাখবেন। আপনাদের কাছে আমাদের এই স্বাধীন দেশ ২ বার স্বাধীন করা,
যেটা শুরু হয়েছিল 71-এ সেটা শেষ হলো 2024-এ। আপনারা দেখে রাখবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আমাদের নতুন দিনের নায়ক তারেক জিয়া এই দেশে ফিরে আসবে এবং তার নেতৃত্বে এই সরকার যখন নির্বাচন দেবে তার নেতৃত্বে আমরা ক্ষমতায় যাব এবং আমরা দেশ পরিচালনা করবো। সবাইকে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি। আমাদের তারুণ্যের অঙ্কার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের লালমোহনের আগামীর ভবিষ্যৎ মেজর অবসরপ্রাপ্ত হাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের জ্যেষ্ঠ সন্তান আজকের সভার সভাপতি শাহরুখ হাবিজ লালমোহনের ভবিষ্যৎ বক্তব্য রাখবেন। লালমোহনের ভবিষ্যৎ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহরুখ হাফিজ, মেজর রিটায়ার্ড হাফিজউদ্দিন সাহেবের জ্যেষ্ঠ পুত্র। আপনারা কষ্ট করে গরমের মধ্যে এখানে এসেছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন। তবে এখানে আমি একটা জিনিস বলতে চাই, কোন বিএনপি, আওয়ামী লীগ বা হিন্দুদের উপর কেউ যদি জুলুম করে আপনারা এটা প্রতিরোধ করবেন। এই ব্যাপারে যদি আপনাদের অতিরিক্ত সাহায্যের দরকার হয় তাহলে নীরব দাস এবং অ্যাডভোকেট আমিনুল এই দুজনকে অবশ্যই জানাবেন। একটু আগে রুফাত সাহেব যেটা বলেছেন আমি এটার সাথে সম্পূর্ণ একমত। আওয়ামী লীগের বেশিরভাগ নেতাই যুদ্ধ করে নেই, তারা ইন্ডিয়ায় পালায় ছিল এবং খোঁজ গল্পে মেতেছিল। এই জন্যই জহির রায়হানকে শহীদ হতে হয়, কারণ তিনি এইসব অকার্যকর আওয়ামী লীগের নেতাদের এগেন্সে একটা ডকুমেন্টারি তৈরি করছেন। আজকে এখানে আমরা এসেছি এটার কারণ হলো বৈষম্যমূলক ছাত্রদের কারণে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমরা এত তাড়াতাড়ি স্বাধীন হব। তাই আমি যখন ড্রাইভ করে আসলাম আমি প্রথম স্বাধীনতার স্বাদ পেলাম। তো আমি আমার বক্তব্য এখন এখানে সংক্ষেপ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। লালমোহন উপজেলা জিন্দাবাদ। শক্ত শক্ত চার বক্তব্য শোনার জন্য এই প্রখর রাতে সকাল থেকে বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভিজে আপনারা লোমশিতা লঞ্চ ঘাট গিয়েছেন, মিছিল নিয়ে লালমোহন এসেছেন। গতকাল ছিল মিছিলের শহর লালমোহন, আজকে হচ্ছে জয়স্রোতের শহর লালমোহন, মেজর হাফিজের শহর লালমোহন। আপনাদের প্রিয় নেতা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা যিনি বুকের মাঝে 6টি বুলেট ধারণ করে আছেন, যিনি 6বার আপনারা ভালোবেসে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন লালমোহন তজুমুদ্দিনের উন্নয়ন করার জন্য। আপনাদের আদরের দুলাল মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন ভোলা জেলা বিএনপির কর্ণধার
যারা গোলাম নবী আলমগীর সাবেক পৌরসভা মেয়র এসেছেন, আমার স্নেহাস্পদ সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম, আমার সাথে ঢাকা থেকে অতিথি হয়ে এসেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহ সভাপতি ইশতিয়াক আজিজ উলফত, সাদেক আহমদ খান, আব্দুল শহীদ। উপস্থিত রয়েছেন ওলা থেকে আগত নেতৃবৃন্দ, আমার প্রিয় লালমোহন এবং তজুমুদ্দিনের প্রিয় বিএনপি পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে 6 বছর পর আপনাদের সামনে এসেছি। তাড়াতাড়ি শেষ করে দেবো না খানিকক্ষণ বলবো? ভাই একটু নামানো ভাই, আমরা তো সামনে আছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যারা এই প্রখর রৌদ্রের মধ্যে মিছিল নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভাই দেখেন আজকে লালমোহন পৌরসভায় উপস্থিত হয়েছেন, আমাকে সাহস দেওয়ার জন্য, আমাকে সমর্থন যোগাবার জন্য। খুব ভোরে যখন ভাই না মমশিকার লঞ্চ ঘাটে কোট করে লঞ্চ থেকে নামি, এত নিমু সেখানে নামি দেখি লোকে লোকারণ্য, বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে বহু মানুষ, আমার সমর্থকরা সেখানে আমাকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়েছেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমার সাথে ঢাকা থেকে এসেছে লালমোহন জাতীয়তাবাদী ফোরাম এবং লালমোহন জাতীয়তাবাদী ছাত্র ফোরামের অসংখ্য নেতাকর্মী, ব্যবসায়ী, বিএনপি নেতা আব্দুর রহমানের নেতৃত্বে তারা ঢাকা থেকে এসেছে, আমাদের সাথে যোগ দিয়েছে। এই স্বৈরাচারের পতনে আনন্দ উল্লাসে সামিল হওয়ার জন্য তারা এসেছে, তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ। লালমোহনের এক তরুণের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। তার নাম হলো অ্যাডভোকেট আমিনুল হক, আমিনুল ইসলাম। তার বাবা এই উত্তর বাজার মসজিদের ইমাম সমিতির সভাপতি ছিলেন অনেক আগে। আমাকে বেশ কয়েকটি মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে। আপনাদের প্রিয় সন্তান আমিনুল দিবারাত্র কঠোর পরিশ্রম করে আমাকে সবসময় বিপদ মুক্ত রেখেছে। ইতিমধ্যে 5বার আমি এই হাসিনা সরকারের হাতে গ্রেফতার হয়েছি। 2 দিন থেকে 3 মাস পর্যন্ত জেল খেটেছি। সবসময় আমিনুল এবং অন্যান্য লয়াররা, তজুমুদ্দিনের লয়ার মিরাজ, এরা 2 জন অত্যন্ত পরিশ্রম করেছে আমার জন্য। জাতীয়তাবাদী দলের আইনজীবীরাও চেষ্টা করেছে। আমাদের বহু মিথ্যা মামলা আমার কর্মীরা জড়িত, সেখানে আমাদের অ্যাডভোকেট বাচ্চু পরিশ্রম করেছে, কোনো টাকা পয়সা না নিয়ে সেবা করেছে, এই হাইনাদের হাত থেকে মুক্ত করার জন্য পরিশ্রম করেছে। আপনাদের সামনে আসলে অনেক কথা মনে পড়ে যায়। আজ থেকে 36 বছর আগে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এসেছিলাম। আমার নামই শুনেছে, লালমোহনবাসী চিনে না, দেখে নাই। আমার পিতা ডাক্তার আজহারউদ্দিন আহমেদ এখান থেকে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি কেমন মানুষ ছিলেন আপনারা সবাই জানেন। এই দেশের জনগণকে তিনি যে সেবা দিয়েছেন, এটা আমি বা বাংলাদেশের কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। এরকম লোক এখন আর পাওয়া যাবে না। এখন এই ডিজিটাল যুগ, তারা ছিলেন অ্যানালগ, সহজ সরল মানুষ। আপনারা, আমি সকলের কাছে কৃতজ্ঞ। পরপর 6 বার আমাকে জাতীয় সংসদে নির্বাচন করে পাঠিয়েছেন। এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, কিন্তু আমার রাজনৈতিক জীবনে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার সবচেয়ে বড় গৌরব কি, আমি বলবো 1991 সালে লালমোহনের মানুষ আমাকে একজন স্বতন্ত্র প্রার্থী রূপে জাতীয় সংসদে নির্বাচিত করেছিল।
বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কত দল ছিল, অধিকাংশই জামানত বাজেয়াপ্ত করে আপনারা আমাকে বিজয় করেছিলেন। এই বিজয় আপনাদের বিজয়। আমার মতো একজন সাধারণ মানুষের পিছনে আপনারা যেভাবে শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, আজকে সারা বাংলাদেশের আনাচে কানাচে, এমনকি বিদেশেও কিছু কিছু জায়গায় জনগণ চিনে ভোলার মেজর হাফিজ, লালমোহন তজুমুদ্দিনের মেজর হাফিজ। জাতিসংঘে 3 বার বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব করেছি জাতিসংঘে, সেটি আপনাদের গৌরব। আমার কোনো কৃতিত্ব সেখানে নাই। পানি সম্পদ নিয়ে ভারতীয়দের সাথে অনেক দেন দরবার করেছি, কঠিন কঠিন কথা তাদেরকে বলেছি। বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, কারো পদতলে সমর্থন করার জন্য নয়। এই দেশে ভাই ওটা একটু নামাই দেন কোন বিনা ভোটে একটি সরকার এটা 16 বছর ধরে ক্ষমতায় ছিল। 91 সালে ওনার বড় নেতা তোফায়েল আহমদ সাহেব আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আমার অর্ধেক ভোটও পায়নি। তখন শেখ হাসিনার বোধোদয় হয়েছে ভোটে আর হাফিজ সাহেবকে হারানো যাবে না, এখন একটা গুন্ডা পাঠিয়ে দিব লালমোহনে। তিনি কথা রেখেছেন, বড় মাপের এক সন্ত্রাসীকে এখানে পাঠিয়েছে। এখানে এসে নির্বাচনের 15 দিনের আগে আমার যারা যারা এজেন্ট হতো প্রত্যেকের বাড়িতে গিয়ে রামদা দিয়ে কুপিয়ে দিয়েছে। যারা আমার এজেন্ট হতো গড় বাড়ি ভেঙে রক্তাক্ত করে যা দিয়ে কুপিয়ে নারী পুরুষ নির্বিশেষে কত অত্যাচার করেছে। 2018 নির্বাচন আগের রাত্রে, ভোটের দিনের আগের রাত্রে সিল দিয়ে পুরা করে দিয়েছে। আমি যেদিন এসেছিলাম এই আজকের মধ্যেই মঙ্গল শিক্ষা দিয়ে এসেছিলাম। পথে পথে নারী পুরুষরা রাস্তার 2 পাশে উল্লাস করছে, মহিলারা না পাচ্ছে রাস্তার 2 পাশে। এখানে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল লালমোহন ছেড়ে। আমার তরুণদের পদভারে কম্পিত ছিল সেদিন লালমোহন, তারা পালিয়ে গিয়েছে। আর বিভিন্ন অঞ্চল থেকে, দক্ষিণাঞ্চল থেকে পুলিশ বাহিনীকে লালমোহনে আনা হয়েছে, তারা এসে আমার বাসাটা ঘিরে রেখেছিল। 18 নির্বাচনে ঘর থেকে বেরোতে পারি নাই। পাশে একটা মসজিদ আছে, মসজিদে নামাজ পড়তে গেছি, পিছন থেকে 3 জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। পাবলিক তো আমরা মোকাবেলা করতে পারি, গুন্ডা পান্ডা যুবলীগ ছাত্রলীগ সবাই মোকাবেলা করতে পারি, পুলিশের অস্ত্রের সামনে তো আমরা তাদের মোকাবেলা করতে পারি না। পুলিশ বাহিনী আমার বাসা ঘিরে রেখেছে, একদিনের জন্য বেরোতে পারিনি। নির্বাচনের দিন একটা মিথ্যা মামলা দিয়েছে ফিজিক্যাল সিকিউরিটি অ্যাক্টে। শেখ হাসিনা ভেবেছিলেন এইভাবে স্টিম রোলার চাপিয়ে বাংলাদেশের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিবেন। কোথায় আজকে আওয়ামী লীগ? তাদেরকে বিতাড়িত করেছে আমরা না, বিতাড়িত করেছে আল্লাহ রাব্বুল আলামিন। ইয়েমেনের শাসক আব্রাহার বিরুদ্ধে আবাবিল পাখিরা যেভাবে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করেছে, একইভাবে তরুণ ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং বিভিন্ন পেশাজীবীরা, মা বোনেরা পর্যন্ত রাস্তায় এসে এই স্বৈরাচারী কুখ্যাত আওয়ামী লীগকে উচিত শিক্ষা দিয়েছে। আমি অত্যন্ত ভাগ্যবান, দুইটা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি, 1971 সালে এবং এবার মহান আগস্ট বিপ্লবে। আমার বয়স কত মনে হয় 30-50, আল্লাহর রহমতে 80। আপনাদের বলেছেন উনি খালি বিছানায় শুয়ে থাকে, হাঁটতে চলতে পারে না। আমি চ্যালেঞ্জ করলাম 60 বছরের যে কোনো লোককে দৌড়ে আমাকে বিট করতে পারে কিনা। এক সময় বয়স কম ছিল, 100 মিটার দৌড়ে ফার্স্ট ছিলাম বাংলাদেশে, দ্রুততম মানব। 60-এর উপরে যে কোনো লোককে, 50-এর উপরে যে কোনো লোককে 100 মিটার দৌড়ে আমি আহ্বান জানাতে পারি, আসেন দৌড়াই।
শুক্রিয়া আল্লাহর কাছে, 80 বছর বয়সে আল্লাহ সুস্বাস্থ্য দিয়েছেন, কোনো অসুখ বিসুখ নাই। হাঁটুতে ব্যথা ছিল, অপারেশন করায় ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। এই স্বাধীনতাতে দেখতে পাবো এত তাড়াতাড়ি ভাবি নাই। কিভাবে যে এই তরুণ ছাত্র সমাজকে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে, তাদের নেতা শহীদ আবু সাইদ মুক্ত এবং অন্যান্যদেরকে যে কৃতজ্ঞতা জানাবো, সেই ভাষা আমাদের নাই। তারা বাংলাদেশের মানুষকে ঋণী করে গিয়েছেন। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভেবেছে এটা শিখি ভুটানের মতোই বোধহয় একটা দেশ। আজকে তাদের হিসেব হয়েছে, বঙ্গবন্ধুদের পরিচয় তারা পেয়েছে। পৃথিবীর সবচেয়ে সাহসী জাতি বাঙালি, এবং এই নিরস্ত্র ছাত্ররাই সবচেয়ে বড় যোদ্ধা। আল্লাহ শাস্তি দিলে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই কত বড় বড় কথা বলেছে, কত বক্তৃতা দিয়েছে। এই রাস্তাটা আমার নামে ছিল আজ থেকে 30 বছর আগে। এখানে জনগণ দিয়েছে, সরকারের সাইনবোর্ডটা সরাই ফেলছে। আরে বেটা, ঢাকা শহরে মেজর হাফিজের নামে রাস্তা আছে, রাজধানী শহরে। ওনার কোন লোকের নামে, জীবিত লোকের নামে রাস্তা নাই। জাতীয়ভাবে পরিচিত একটা নাম হফিজউদ্দিন আহমদ, এই পরিচয় আপনারা দিয়েছেন আমাকে। বাংলাদেশের সকল মানুষ জানে লালমোহন চৌধুরী মেজর হফিজের ঘাঁটি। যে কোনো ব্যক্তি এসে এখানে নির্বাচন দাঁড়াতে পারে। আগের রাস্তায় ভোট দিয়া এইভাবে পশ্চাদে যাওয়া ভবিষ্যতে সম্ভব হবে না। অনেক কথা মনে করে, অনেক মুরব্বীরা চলে গিয়েছে। সলমান আরশাদ চলে গেছে, ইয়াসিন মিয়া চলে গেছে, মদন কুন্ডু চলে গেছে, আমার অত্যন্ত প্রিয় পৌরসভা চেয়ারম্যান এনায়েত কবির চলে গিয়েছে, আবুল কাসেম দুলাল চলে গিয়েছে, কলমার চেয়ারম্যান মিতা, এবং তারও আগে আসফত আলী স্যার, আব্দুল হক মিয়া দলিগঞ্জনগর, মোজাম্মেল দফাদার চরপেশন পশ্চিম চরুমে। তারা আমার চেয়ে বয়সে বড় ছিলেন, কিন্তু আমাকে নেতা সম্মান দিয়ে গিয়েছে। তারা আজকে নাই, তাদের সাথে রাজনীতি করেছি, তাদের পুত্রদের সাথে রাজনীতি করেছি, এখন তাদের নাতিদের সাথে রাজনীতি করছি। আব্দুল হক মিয়া আমার দলের, আমার সহকর্মী ছিলেন। তার ছেলে নবাব প্রফেসর বিএনপির সভাপতি ছিল, এখন তার ছেলে নাফিস আমাদের পৌর যুব দলের সাধারণ সম্পাদক। এই 3 পুরুষ ছিল। তার পুত্র এখন হাসপাতালে ছিল কয়েকদিন আগে, তার নাতি শান্ত। এইভাবে অনেক পরিবার এখানে যারা আছে, দাদার আমল থেকে আমার সাথে আছে। কিন্তু আগে যে লোকগুলা অত্যন্ত সহজ সরল ছিল, ভালো মানুষ ছিল। কোনদিন আমার টাকা পয়সা খরচ করতে হয় না ইলেকশনে। আমার বয়সে বড় হইয়া দাদা আসেন, দাদা বসেন, কি খাবেন, বাড়িতে গেলে কত খাতির যত্ন করতো। সমাজে ন্যায় বিচার ছিল, এই বিচার ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। 5টা কলেজ করেছি আমার পিতা মাতার নামে, ডাক্তার আজহারউদ্দিন কলেজ, ডাক্তার আজহারউদ্দিন ইন্টারমিডিয়েট কলেজ, করিমুন্নেসা হাফিজ মহিলা কলেজ, দলিগঞ্জনগর কলেজ, সৈয়দউদ্দিন কলেজ। 5টা কলেজে 500 লোককে চাকরি দিয়েছি। একটা পয়সা কোনোদিন নিয়েছে কারো কাছে? আর এখন কলেজ কি? স্কুলে নাইট গার্ড, দারোয়ান, সুইপার, প্রত্যেককে টাকা দিতে হয়। বস্তা দিলেও টাকা দিতে হবে, লঞ্চ ঘাটে বস্তা নামাইলে টাকা দিতে হবে, বাসে উঠবেন বাস স্ট্যান্ডে টাকা দিতে হবে। এইভাবে সমাজটাকে নষ্ট করে দিয়েছে। যেগুলো রিক্সা করা ছিল না, রিক্সায় চড়তে পারতো না, তারা এখন দেশে বিদেশে বহু অট্টালিকার মালিক। আমি প্রথমবার এমপি হওয়ার সময় যেই বাড়িতে ছিলাম, বাবার দেওয়া বাড়ি, ওইখানে এখনো আছি আল্লাহর রহমতে। বাবার এমপি হওয়ার পরে ওইখানেই আছি।
দ্বিতীয় কোনো বাড়ি নাই। কারণ আমি মনে করি লালমোহন তদুদ্দিনের মানুষ আমাকে ভালোবেসেছে, আমি তাদের ভালোবাসার অপমান করতে চাই না। আজকে যেরকম পলাইছে, আমাকে তো পলান লাগে নাই, 16 বছর ক্ষমতার বাইরে পলান লাগে নাই। তো এর আগে 18 নির্বাচনে আসতেছে সদরঘাটে যাবো, বাসা থেকে বাইরেছে, পথের মধ্যে বললো যে লঞ্চে করে যাব, কাশ্মীর লঞ্চ, সেইটাকে আওয়ামী গুন্ডা বাহিনী ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে, নদীর মাঝখানে নিয়ে গেছে লঞ্চ। আসতেই বললাম না লালমোহন, চিফ ইলেকশন কমিশনারকে বললাম, উনি পরের দিন পুলিশ এসকর্ট দিল আমাকে। পুলিশরা যে থানার পুলিশকে ঢাকাতেও পুলিশরা পাহারা দিয়ে আমাকে লঞ্চে উঠিয়েছে। আমার সেই কর্মী বাহিনী যারা আজকে এসেছে তাদের অনেকেই লঞ্চে এসেছে, একই ঘাটে নেমেছি। তখন পুলিশ বাহিনী মুখটা কালো ছিল, আওয়ামী লীগের দালাল ছিল এগুলা। তখন যেহেতু সিইসি নির্বাচনে বলেছে তাদেরকে, সিইসি বাধ্য হয়ে আমাকে পাহারা দিয়ে এখানে নিয়ে এসেছে। কিন্তু আমি তো দুর্বল ছিলাম না, আমার কর্মী বাহিনী লালমোহনে প্রবেশ করার সাথে সাথে তারা পালিয়ে গিয়েছে। গুন্ডা পান্ডার টাকায় যারা ভাড়া করে আনে এরা তো দাঁড়াইতে রাজি না, এরা পালিয়ে গিয়েছে। পরে আবার বৃহৎ পুলিশ বাহিনী এসে আমার বাসাটা খরচ করেছে। আজকে তাদের অনেক পরিবর্তন। আজকে ঘাটে এসে পুলিশ বাহিনী সেলুট দিয়ে তারা আসেন, সর্বতত্ত্ব আসে নাই। যাই হোক, আমি সাধারণ মানুষ, তাদের সুমতি হোক, তারা হেদায়েত লাভ করুক, এটাই কামনা করি। তবে যারা যারা বাংলাদেশের অর্থ সম্পদ লুট করেছে, বাংলাদেশের গরিব মানুষের টাকা মেরে দিয়ে কানাডায় বেগমপাড়া বানিয়েছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানিয়েছে, আমেরিকা, জার্মানি, অন্যান্য দেশে থার্ড হোম, ফোর্থ হোম, ফিফথ হোম বানিয়েছে, বাংলাদেশের টাকা লুণ্ঠন করে তাদের প্রত্যেককে বিচার করতে হবে বর্তমান সরকারকে। আমরা বিএনপির তো ইনশাল্লাহ ক্ষমতায় আসবে, তার আগেই এদের বিচার টিচার শেষ করব। আমরা এসে যাতে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে পারি। পৃথিবী বিখ্যাত একজন মানুষ, সারা বিশ্বের লোক যাকে সম্মান করে, সেই প্রফেসর রেনল্ড অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। সারা বিশ্ববাসী তাকে সম্মান করে, আমরা তাকে সর্বাত্মক সমর্থন জানাবো। এই ডক্টর রেনল্ড নোবেল প্রাইজ পেয়েছে, আর কেউ পায় নাই। তাকে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পদ্মা নদী ডুবিয়ে মারবেন। তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং খালেদা জিয়াকে বলেছেন পদ্মা নদীতে টুস করে ফেলে দেবেন। উনি যাকেই যা টুস করে পদ্মা নদীতে ফেলে দেয়। এখন তো আরেকটা শাড়িও নিয়ে যেতে পারে নাই, যেটা পরনে ছিল ওইটা নিয়ে দৌড়ে হেলিকপ্টার উঠে। মাইক্রো ভারত বোনের জামাইকে বোনের জামাইকে সেনাপ্রধান বানাইছিল, কপাল ধরে প্রাণে বাঁচা গেছে, নইলে অন্যদের মতো একই অবস্থা হইতো তাদের এই অগাস্ট মাসে। আল্লাহর বিচার কত কঠিন দেখেন। আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম, ওর থেকে এই ধরনের তরুণ ছাত্র বাংলাদেশে আসলে আমি অবাক হয়ে গেছি। 50 বছর আগে তাদেরকে দেখেছি আমি যুদ্ধক্ষেত্রে। 71 সালে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে আমরা বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম, মুক্তি বাহিনী শুরু করেছিলাম। আমি 800 লোকের কমান্ডার ছিলাম, তার মধ্যে 500 ছিল ছাত্র, যাদেরকে আমি যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে ভর্তি করেছিলাম আমার ব্যাটালিয়ন প্রথম ইস্ট বেঙ্গল, যারা সিনিয়র টাইগার নামে পরিচিত। এই 500 ছাত্রের মধ্যে তাদেরকে 1 মাস ট্রেনিং দিয়েছি, কিভাবে রাইফেল ফায়ার করতে হয়, এলএমজি ফায়ার করতে হয় শিখিয়েছি। তারপর তারা এক একজন বীর মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে। পাকিস্তানি বাহিনীর সাথে বাংকারে বাংকারে লড়াই করেছে, হাতাহাতি যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছে। সারা বাংলাদেশে 1টি জেলা শহর দখল করেছিল রেড ফোর্স, যার কমান্ডার ছিলেন স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান, আমাদের মহান নেতা।
খলিফা উমরের মতো নেতা, এইরকম নেতা আর আমরা পাবো বলে মনে করি না। এত সব মানুষ যে হতে পারে এই দরিদ্র দেশে অবাক থাকে। সেই মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে একটি মাত্র জেলা সিলেট জেলা শহর আমরা দখল করেছিলাম, প্রথম ইস্ট বেঙ্গল। আমি সেই আক্রমণ অভিযানের পরিচালক ছিলাম। এই আক্রমণের জন্য মেজর জিয়াউর রহমান আমাকে বীর শ্রেষ্ঠ খেতাব দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছিলেন। একটা প্রশাসনিক ভুলের কারণে সে কাগজ হারিয়ে ফেলে তাকে আমার বীরত্ব দিতে পারে নাই। আমার কাছে লিখিত আছে, আমি এদেরকে এই সরকারের কাছে দেই নাই, আগামী সরকারের কাছে দেব। জিয়াউর রহমান বলেছেন, জিয়াউর রহমান যে কথা লিখিত ভাবে দিয়েছেন যে আমি ক্যাপ্টেন হাফিজকে রণক্ষেত্রে দেখেছি, কামালপুরের যুদ্ধে, গৌরীপুরের যুদ্ধে, সিলেট দখলের যুদ্ধে। আমি তার বীরত্ব চোখে দেখেছি, তার মতো বীর সৈনিক বিরল। আমি তাকে বীর শ্রেষ্ঠ পদকের জন্য সুপারিশ করছি। তিনি দিয়েছেন, দেশের মহান নেতা দিয়েছেন, আমার কমান্ডার দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। এটাতে আমি খুশি আছি। সরকারের কি দিল না দিল কিছুই আসে যায় না। এই আওয়ামী লীগ সরকার বিনা ভোটে ক্ষমতা এসে কি করেছে? তারা দেশের সম্পদ রাষ্ট্রের পাচারে করেছে, সুটকেস ভর্তি টাকা দিয়ে বিদেশে গিয়েছে। বাংলাদেশ বিমানকে মনে করতো তাদের বাপের সম্পত্তি। কখনো ফিনল্যান্ড, কখনো আয়ারল্যান্ড, কখনো নিউ ইয়র্ক, যেখানে খুশি। টাকা তো দিবে জনগণ, টাকা তো দিবে আমার প্রবাসী ভাইয়েরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে, সেই টাকা লুণ্ঠন করে তারা আবার নিয়ে যায়। আল্লাহ কাউকে ছাড় দেন না, পরকাল তো পরে হবে, কিন্তু আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা করেছে সীমা লঙ্ঘন করো না। মুসলমানেরা এই সীমা লঙ্ঘন করে আওয়ামী লীগ বিপদে পড়েছে। তাদের আমিত্বর প্রভাবে দেশ তারা ধ্বংস করে দিয়েছে। সমাজে কোনো আচার বিচার নাই, খালি চুরি আর ঘুষ, ঘুষ আর চুরি। আমাদের একজন প্রতিমন্ত্রী সালাউদ্দিন, কক্সবাজারের লোক, আমার অত্যন্ত অনুগত ছোট ভাই, বর্তমানে স্থায়ী কমিটির সদস্য। তাকে ঢাকার থেকে কিডন্যাপ করে, গুম করে শিলংয়ে, ভারতের শিলংয়ের রাস্তায় নিয়ে ফেলে দিয়ে এসেছে। অবিশ্বাস্য কাহিনী, পৃথিবীর কোনো দেশে এইসব ঘটে না। কত মানুষ যাতে গুম করেছে, বিএনপি নেতারা, কর্মীরা ঘরে ফিরতে পারে নাই। আমার যারা ভালো কর্মী তাদের সবাইকে লালমোহন ছেড়ে ঢাকা, চিটাগং, বিভিন্ন জায়গায় গিয়ে কেউ অটো চালায়, কেউ রিক্সা চালায়, কেউ দোকানদারি করে, চা বেচে মানবতার জীবন যাপন করেছে গত 16 বছর। কত মিথ্যা মামলা, গায়েবী মামলা মোকাবেলা করতে হয়েছে আমাদেরকে। সুতরাং এর একটা শাস্তি হবে না। ওরা মনে করছে আল্লাহ খোদা নাই। ভারতের প্রধানমন্ত্রী মোদী কি বলছে শুনে। মোদীর এই যে চামচারা, বিজেপির চামচারা জনগণকে বলে, মোদীও একদিন বলেছে যে উনি তো মানুষের সন্তান না, বাবা মায়ের ভালোবাসায় মোদী জন্ম লাভ করে নাই, তিনি ঈশ্বর থেকে আধ্যাত্মিক ভাবে প্রেরিত পুরুষ। এটা আমার কথা না, লোকসভার প্রথম অধিবেশনে রাহুল গান্ধী, বিরোধী দলের নেতা, তিনি বলেছেন এরা আল্লাহর প্রেরিত পুরুষ। গুজরাটের দাঙ্গায় কত লোককে হত্যা করেছিল। তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো চার্জশিটভুক্ত আসামি গুজরাটের দাঙ্গায়। সুতরাং আল্লাহর বিচার তো একটা আছে। এই যে অর্থ সম্পদ লুট করে আমাদের দেশটাকে ফোকলা করে দিয়েছে, সারা বিশ্বে মানুষ কত কষ্ট করে কষ্টার্জিত অর্থ তারা লুণ্ঠন করে নিয়ে গিয়েছে। এগুলার বিচার তো একদিন একদিন হবে। আমরা ভেবেছিলাম কবে না কবে বিচার হয়, আল্লাহ বোধহয় পরকালে করবে, কিন্তু দেখা গেল ইহকালে। দুইবার দেশটা স্বাধীন হয়েছে। এখন আমরা চাই আমাদের স্বাধীনতা যেন কেউ কেড়ে নিতে না পারে। বর্তমানে আওয়ামী লীগ তো চাঁদাবাজির মাস্টার, দোকানপাট বসাইছে, টাকা নিচ্ছে, যত কিছু আছে সবকিছুর টাকা। স্কুল কলেজ আমি করছি, গেটে দোকান মানে টাকা। তবে আমি আপনাদেরকে বলতে চাই যে বিএনপি শহীদ জিয়াউর রহমানের দল,
আপনারা কেউ কোনো টাকা পয়সার প্রতি লোভ করবেন না। কোন ধরনের চাঁদাবাজি লালমোহনের মাটিতে আমি হতে দেব না। কোন লোকে ব্যবসায়ী তো তাহলে আমাকে আওয়ামী লীগ করে যেই লীগ করে করো, ব্যবসায়ীরা নির্বিঘ্নে যাতে ব্যবসা করতে পারে, তারা কোন দল করে আমার দেখার দরকার নেই। যারা আমার কর্মীদেরকে মেরেছে, ঘর দুয়ার দখল করেছে, আইনগত ভাবে তাদের বিচার করব, আপনারা আইন হাতে নেবেন না। এখানে আমার ব্যবসায়ী ছিল একজন মাত্র, মারুফ, বদরপুরের সভাপতি, দোকানবার লুটপাট করে এসব করে নিয়ে গেছে। প্রত্যেকটা হাট বাজারে আমার লোকজনদের দোকান থেকে বের করে দিয়েছে। তারা মনে করছে এইটাই বোধহয় বাংলাদেশের শেষ সরকার। ইনশাল্লাহ আগামী দিনে যেটা করেছেন তার ফল পাবেন, আইনগত ভাবে আমরা দেব। পুলিশ বাহিনী অনেক অপকর্ম করেছে, অনেক অত্যাচার করেছে বাংলাদেশের মানুষের উপরে। আমার মতো লোকে 5 বার জেলে যেতে হয়েছে। সাবেক মন্ত্রী হিসেবে ডিভিশন দিয়েছিল আমাকে কোর্ট, কিন্তু জেলখানা কর্তৃপক্ষ আমাকে ডিভিশন দেয় নাই, ওখানে হাসপাতালে রাখছে। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি, কিন্তু ধৈর্য ধরে নাই, কেটে কেটে আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ এদের বিচার করো। আল্লাহ যে এই দৃশ্য আমাদেরকে দেখাবে, আজকে লঞ্চঘাটে নামার পর থেকে মানুষের মুখে যে হাসি দেখেছি, কোটি টাকা দিলেও এই হাসি আর দেখা যাবে। এইটা হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্চারিত হাসি, অনাবিল হাসি। আমার জীবন দান রাজনীতি করেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, আর কি চাই? এটাই যথেষ্ট। আল্লাহ যে কদিন হায়াত দেয়, ইনশাল্লাহ যদি সুযোগ পাই, যেভাবে পাই, লালমোহন তজুমুদ্দিনের মানুষকে সাহায্য করার চেষ্টা করব। একটাই খালি অনুরোধ, অতীতে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, আপনার ধর্ম নির্বিশেষে সবকিছু ভুলে আমার পিছনে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশকে অনেক আগে নিয়ে যেতে পারবো যদি লালমোহন তজুমুদ্দিনের মানুষ আমার সাথে থাকে। যেভাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমাকে বিজয়ী করেছেন, একইভাবে আমার প্রতি আপনাদের সেই সমর্থন থাকবে বলে আশা করি। ছাত্র সমাজকে বলবো, তোমরা একটা বিপ্লব করেছো, বৈষম্য বিরোধী ছাত্ররা। এই বিপ্লব যেন হাতছাড়া না হয়। এখন কাঁঠালরানী আশ্রয় নিয়েছে ভারতে, সেইখান থেকে উস্কে দিচ্ছে, যা হিন্দুদের বলে তোরা রাস্তায় না। হিন্দুরা আমাদের ভাই, বুক দিয়ে তাদেরকে রক্ষা করবো, ভয়ের কোনো কারণ নাই। একটা কথা বলে, 2001 ইলেকশনের পরে যে 2-3টি পরিবার নির্যাতিত হয়েছে। এই ঘটনা যখন ঘটে, তখন আমি ছিলাম ঢাকায়। ইলেকশনের রাতে এই ঘটনা ঘটেছে, এবং তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল না, তত্ত্বাবধায়ক সরকার ছিল। আমি ওসিকে বলেছি, ঢাকা থেকে টেলিফোনে যারা হিন্দুদের উপর অত্যাচার করেছে তাদেরকে গ্রেফতার করে বিচারে সোপর্দ করেন। দ্রুত আইনে বিচার হয়েছে, 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু এই আওয়ামী লীগের পান্ডারা সারা পৃথিবী ছড়াই দিয়েছে, হাফিজ সাহেবের এলাকায় হিন্দুরা নির্যাতিত হয়েছে। আরে ভাই, আমি ডাক্তার আজহারউদ্দিনের ছেলে, আমি কারোর উপরে কষ্ট দিতে পারি, কারোর উপরে জুলুম করতে পারি? সুতরাং এই নিকৃষ্ট দলটি সম্পর্কে আপনারা সাবধান থাকবেন। এরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নাই তাদেরকে। শেখ সাহেব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, খুব ভালো, আমরা সমর্থন করি, জনগণ সমর্থন করেছে, তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানো উচিত ছিল। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা চেয়েছে, বাংলাদেশের স্বাধীনতা তো চায় না। ইয়াহিয়া খানের মতো একটা গাধা বর্বর নিরীহ বাঙালিদের উপরে গুলি চালিয়ে হত্যা করেছে, বাধ্য হয়ে আমাদেরকে স্বাধীনতা সংগ্রামে নিতে হচ্ছে। এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আহ্বান জানিয়েছেন আমাদের নেতা মেজর জিয়াউর রহমান। আমরা বিভিন্ন ক্যান্টনমেন্টে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা আমরা বিদ্রোহ করেছি, মুক্তি বাহিনী গড়ে তুলেছি, 9 মাস যুদ্ধ করে এই দানবীয় বাহিনীকে পরাজিত করেছি। ভারতীয় বাহিনী 7 দিন যুদ্ধ করেছে, আমরা 9 মাস যুদ্ধ করেছি। তারা আমাদেরকে সমর্থন করেছে, সেজন্য এখনো তাদেরকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু বাংলাদেশের মানুষকে দাসানো দাসে পরিণত করার চেষ্টা করবে না। যেসব অবৈধ চুক্তি করেছেন, প্রত্যেকটা চুক্তি বিজেপি ক্ষমতায় আসলে বাতিল হয়ে যাবে। আমাদের দেশের মাটিকে কাউকে অন্যায়ভাবে ব্যবস্থা করতে দেব না। আমার 54টা নদী বাংলাদেশে আসে ভারতের মধ্যে দিয়ে।
প্রত্যেকটা নদীতে তারা বাদ দিয়েছে। আমাদের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে, সাধারণ মানুষ কৃষক পানি পায় না। আমি ভারতে গিয়ে ভারতের মন্ত্রীর সাথে যখন বৈঠকে বসেছি, তাদেরকে বলেছি, ভাইরে আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, কেন আমাদের পানি বন্ধ করো? আমরা বলেছি ফেনী নদীর পানি, ফেনী নদী বাংলাদেশের মধ্যে দিয়ে বিরাট অংশ প্রবাহিত হয়। ফেনী নদীতে তারা যখন পাম্প লাগিয়ে নিতে গিয়েছে, আমি বিডিআরকে বলেছি, মেজর জেনারেল শাকিল বিডিআর কারণে যে নিহত হয়েছে যিনি, তাকে বলেছি হেঁটে এক বালতি পানি নিতে আসে, বিডিআরকে বলবা গুলি চালাতে। চুয়ান্ন নদীর পানি তোমরা আটকে রেখেছ, ফেনী নদীর পানি দেওয়া। কিন্তু এই সরকার ক্ষমতায় এসে ফেনী নদীর পানি তারা দিয়ে দিয়েছে, বিনিময়ে কিছুই পেলাম না আমরা। দুই দেশের সম্পর্ক ভালো থাকুক চাই, but there must be give and take. নিবা এই সম্পর্ক থাকতে হবে। আমার দেশের কৃষক না খেয়ে মরবে, পানি পাবে না, আর তোমরা আমাদের পানি দিয়ে শস্য শ্যামলা ভারত বানাবার, সেটা তো হইতে পারে না। আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমাদের নেতারাও বলেছে, গত পরশুদিন রাতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলাম এবার কেয়ার হাসপাতালে। তার কথা বলতে অনেক কষ্ট হয়েছে। তার কষ্ট দেখে আর আমি সেখানে বেশিক্ষণ থাকি নাই। খালি বললাম, ম্যাডাম আপনারও যে বয়স আমারও সেই বয়স, 80 বছর, আপনি অসুস্থ, দোয়া করবেন আমাদের জন্য। তিনি ভোলার মানুষের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন আমার মাধ্যমে। আমি তাকে কান্না করার জন্য বলছি, ম্যাডাম রেডি হয়ে যান, ইলেকশন করবেন। উনি হাসে যে আমি তো শয্যাশায়ী। আমি বললাম যে খালি জায়গাটা বাড়াই দিবেন, আমরা কালি লাগাই দেবো, টিপ দেবেন মনোনয়ন পত্র। আপনি বিছানায় শুয়ে থাকবেন, 300 আসনে আমাদের কারো যাওয়া লাগবে না। ধানের শীষের প্রার্থী, বিএনপির প্রার্থী, 16 বছর জেল জুলুমে নিগৃহীত ব্যক্তিরা, 900 ভোটের শিকার প্রার্থীরা জনগণের ভোটে বাক্স খুলে ভরে দেবেন ইনশাআল্লাহ। তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, আপনাদের অনেকেরই কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, কিন্তু আপনারা নিরপেক্ষ থাকবেন। এবং বিশেষ করে আপনাদের কাছে একটা জিনিস চাই, বাংলাদেশকে যারা লুণ্ঠন করেছে তাদের বিচার করে দিবেন আপনারা। যারা মিথ্যা মামলা দিয়ে লোকজনকে হয়রানি করেছে, মামলাদের ইজ্জত নষ্ট করেছে, 1st হোম 2nd হোম বিভিন্ন বিদেশে 10 তলা 20 তলা বিল্ডিং করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনবেন। এদের ভূমিমন্ত্রী ছিল যাবে, তার 3000 বাড়ি লন্ডন শহরে, 3000। কত 3বার এমপি আছে, আমি তো 6বার এমপি আছি, আমার তো ঢাকাতেও নাই কিছু। এ কিভাবে 3000 বাড়ি বানাইল? এরা কি জমিদার পুত্র ছিল কেউ? এইভাবে লুণ্ঠন করে গেছে আমাদের দেশকে। এবং এই ছাত্রদেরকে কিভাবে জমিয়েছে, হেলিকপ্টারটাকে গুলি করে। চিন্তা করেন, গরিব মানুষের টাকায় ট্যাঙ্ক কিনেছি আমরা, হেলিকপ্টার কিনেছি, সেই হেলিকপ্টার দিয়ে মিয়ানমার এসে বাংলাদেশের ভিতরে গুলি করে মানুষ মেরে যায়। তখন বিমান বাহিনী চুপচাপ বসে থাকে, হাসিনার বিমান বাহিনী। একটা হেলিকপ্টার তো উঠতে পারে না, হেলিকপ্টার উঠতে পারে, বাংলাদেশে মানুষের উপরে গুলি করতে পারে, খুব খুশি। ওইখান থেকে কিছু ধরায় দেয়, লুটতরাজ করে, ভোটের সময় ডাকাতি করে, জনগণকে ভোট কেন্দ্রে আসতে দেয় না। এই জন্য তারা বিভিন্ন সরঞ্জাম, ট্যাঙ্ক বাহিনী, হেলিকপ্টার, বিভিন্ন গাড়ি ঘোড়া ইত্যাদি বহন করে। এই দেশটা তো যুদ্ধ করে স্বাধীন হয়েছে। বাংলাদেশের সাধারণ আজকে যাদেরকে 10 জন শহীদ হয়েছে লালমোহনের, তাদেরকে কিঞ্চিত সাহায্য করেছি। সরকারকে বলবো, এই সরকারকে বলবো, তাদের পরিবারের দায়িত্ব আপনারা নেবেন। ভোলা জেলার 38টি সন্তান শহীদ হয়েছে এই আন্দোলনে, তাদের প্রত্যেককে পরিবারকে স্বাবলম্বী করে দিবেন, তাদের পরিবারের চোখের অশ্রু মিছিয়ে দেবেন।
আমরা গর্ববোধ করি। এর আগেও বিএনপির আন্দোলনে প্রথম শহীদ হয়েছে ভোলার থেকে নুরে আলম, রহিম, এদের বাড়িতে গিয়েছি আমরা, কিভাবে নিষ্ঠুরভাবে তাদেরকে গুলি করে হত্যা করেছে। 5 তারিখে টেলিভিশন দেখতেছি সকালে, প্রথম খবরে বলল যে শহীদ মিনারে দাঁড়িয়েছিল 100 ছাত্র, তাদেরকে পুলিশ পিটায় উঠে দিয়েছে। আমরা ভাবলাম যে বোধহয় শেষ আন্দোলন। 11টা বাজার পর দেখি তো মিটিং থেকে যে জনস্রোত, আগামাতা কিছুই দেখা যায় না। ওইখানকার এক নেতা অস্ত্রশস্ত্র নিয়ে গুন্ডা বাহিনী নিয়ে আসছে জাহাঙ্গীর, তাকে এমন ধরাই দিছে, তার পিএস গুলি করে মানুষ করেছে। ওকে নিরাস্ত্র ছাত্ররা ধরেছে, ধরে যান কবজ করে উল্টা করে রাস্তায় টাঙিয়ে রেখেছে। যে শাস্তি সরকারের দেওয়া উচিত ছিল সাধারণ জনতা দিয়ে দিয়েছে। এরা তো কোনো দলের সদস্য না, এরা বাংলাদেশের সন্তান, বীর সন্তান। 71কে হার মানিয়েছে নিরস্ত্রদের যুদ্ধে। 71-এ আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি, আর এরা নিরস্ত্র মানুষ ট্যাঙ্ক হেলিকপ্টারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই ছাত্রদের প্রশংসা জানাবার ভাষা আমার নেই। এই লালমোহনেও আজকে দেখেছে আমাদের অনেক সন্তান রাজপথে বীরত্বের সাথে এই বাহিনীর মোকাবেলা করেছে, সেই কারণে আজকে দেশটা আবার স্বাধীন হয়েছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন। কত নেতাকে গুম করেছে, আমাদের ইলিয়াস আলীকে গুম করেছেন, আমাদের কমিশনার চৌধুরী আলম আমার অত্যন্ত স্নেহভাজন ছিল, গুম করে দিয়েছেন। এদেরকে নিয়ে ক্যান্টনমেন্টে সামরিক গোয়েন্দা বাহিনী একটা আয়নাঘর বানিয়েছে। সেই আয়নায় কেউ চুল আসে না, সেই আয়নায় খালি ধোলাই দেয়। যে নিয়ে অত্যাচার করেছে এখানে একজন ব্রিগেডিয়ার আজমি, সেনাবাহিনীতে প্রথম স্থান অধিকার করেছে পাকিস্তান মিলিটারি একাডেমিতে, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। তাকে আয়নাঘরে যে নির্যাতন করেছে সামরিক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আমার ছোট ভাইয়ের মতো, আমার বাসায় এসেছিল দেখা করতে। আঘাতে সারা শরীর জর্জরিত, বিনা অপরাধে এইভাবে মানুষদেরকে নির্যাতন করেছে। বেগম খালেদা জিয়া এত বড় নেত্রী, এত জনপ্রিয় নেত্রী, পরশুদিন কষ্ট লাগলো, অনেক কষ্টে অশ্রু সম্বরণ করেছি, কথা বলতে পারছেন না ভালো মতো, তবুও বলেছেন বলার মানুষকে আমার শুভেচ্ছা দেবেন। আর বললাম ম্যাডাম রেডি হন, ইলেকশন করবেন আপনি। মনোবল ফিরে পেয়েছেন তিনি, ইনশাল্লাহ তিনি যদি বিদেশে যেতে চান, চিকিৎসা নিয়ে আসবে, আবার তাকে আমি ইনশাল্লাহ ভোলার মাটিতে নিয়ে আসবো। এখন একটা জিনিস আমার সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আওয়ামী লীগ হবেন না, বিএনপিতে আওয়ামী লীগ বানেন না কেউ। জিয়া রহমানের দল সব মানুষের দল, কোন দোকানে চাঁদাবাজি করতে যাবেন না। আমাকে সাব রেজিস্ট্রার বলছে টেলিফোন করে যে তার এখানে একজন এসে বলছে যে তার হুকুম ছাড়া কোনো দলিল দেওয়া যাবে না। আমি বলছি এখনই বের করেন ওরে, এবং সরকারি অফিসারের মতো থাকেন। কেউ কোথাও কোনো সরকারি অফিসে চাঁদাবাজির জন্য যাবেন না, যদি যান তাদেরকে সামরিক বাহিনীর হাতে আমি সমর্পণ করে দেব। আর যেসব জায়গায় চোর গুন্ডা অশিক্ষিত 5 পর্যন্ত পড়ে নাই, স্কুলের কমিটির সভাপতি, দল, এই সব কমিটি ভদ্রলোক, ভালো লোক, শিক্ষানুরাগীদের দিয়ে আমরা পুনর্গঠন করে দেব। বাজার ব্যবসায়ীরা অনেক কষ্ট করেছেন, এইসব এই বাজার ব্যবসায়ী সমিতি, অন্যান্য সমিতি আপনাদের সাথে আলাপ করে ভদ্র শান্ত দেশপ্রেমিক মানুষদের নিয়ে গঠিত করবো। আমি তো চোদ্দটা দিন আর এই দেশে না আসতে পারি। মসজিদের যেসব কমিটি, মসজিদের দান বাক্সের টাকা বন্ধু চুরি হয়ে যায়, সুতরাং মসজিদের ইমাম সাহেব, ধর্মপ্রাণ মানুষ যারা মসজিদে নামাজ পড়তে যায়, তারা ঠিক করবে এই কমিটিতে কারা কারা থাকবে। চাঁদাবাজি করার দরকার নেই, বিএনপি ক্ষমতা গেলে এমনি ব্যবসা বাণিজ্য করে ভালোভাবে থাকবেন। আর সবচেয়ে বড় পুরস্কার কি, দেশের মাটিতে নিজের ঘরে ঘুমাইতে পারবেন আরাম করে। বাপ্পা মারা গেলে জানাজায় হাজির হতে পারবেন, যেটা এই 16 বছর পারেন নাই।
বুক ফুলে রাস্তা দিয়ে হাঁটতে পারবেন। আমার দলের কর্মীরা বাজারে আসতে পারে না আওয়ামী গুন্ডাদের কারণে। সুতরাং সবচেয়ে বড় পুরস্কার স্বাধীনতা পেয়েছেন আবার আপনারা। সত্যিকার অর্থে দ্বিতীয়বারের মতো এই দেশটা স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার জন্য আবারও আপনাদেরকে অভিনন্দন জানাই। শুনতে পেলাম পাড়ায় পাড়ায় ছোট ছোট অফিস করিয়েছে। অফিস ক্লাব এগুলো কেন করেছে? ওখানে অমুক চেয়ারম্যানকে ধরে নিয়ে আয়, অমুক মেম্বারকে ধরে নিয়ে আয়, তুই অত্যাচার করছো, আওয়ামী লীগ করছো, এত টাকা রেখে দেয়। এই ধরনের ক্লাবের কোনো প্রয়োজন নাই আমাদের। এই অফিস টফিস বন্ধ করে দেন। দেশের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে, দেশে একটা সরকার আছে আমাদের সমর্থনের সরকার। ছাত্র যুবকেরা আত্মাহুতি দিয়ে সরকারকে বসিয়েছে, তাদেরকে আমরা সমর্থন জানাবো, তাদেরকে কাজ করতে দেন। তারপর যদি ভোট আসবে আমরা ছাড়া তো কেউ মাঠে থাকবেই না। সুতরাং আমরা নতুন ভাবে শহীদ জিয়ার আদর্শে দেশটি গড়ে তুলব। আমরা আওয়ামী লীগ হব না কখনো। চুরি চামারি করে 1 লক্ষ টাকার প্রজেক্টকে 1 কোটি টাকার প্রজেক্ট বানাবো না। পদ্মা সেতু বানাইতে বড় বাহাদুরি করে। পদ্মা সেতু ভারতে ইচ্ছে বড় সেতু করেছে 3 কোটি 4 কোটি টাকায়। আমাদের এখানে 3 বিলিয়ন ডলারে, আমাদের এখানে $13 বিলিয়ন।